আসসালামু আলাইকুম দর্শক, আবারও স্বাগতম এনটিভির সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে অনুষ্ঠান সময়ের সাথে। আমরা আলোচনা করেছিলাম খালেদা জিয়ার মুক্তি, আদালত না রাজপথ। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি যুক্ত ছিলেন, ব্যারিস্টার আবু সায়েম এবং ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। আমরা বিরতি যাবার আগে আলোচনা করেছিলাম খালেদা জিয়ার মুক্তি রাজপথ উত্তপ্ত করার মাধ্যমে সম্ভবপর কি না। সেইটা আলোচনার আগে আমরা বাংলাদেশের দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির দুজন নেতার বক্তব্য এই প্রসঙ্গে কি তা দেখে আসব। বেগম জিয়ার জামিনের বিষয়ে সম্পূর্ণ আদালতের ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, আদালত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বেগম জিয়ার মেডিকেল রিপোর্ট চেয়েছে। এ ব্যাপারেও সরকারের কিছু করার নেই, আর সরকার কিছু করবেও না। এতেই প্রতীয়মান হয় যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের প্রতি এবং আইনের শাসনের প্রতি তা বিএনপির কোনো শ্রদ্ধাবোধ নেই। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে অপমান বা অবমাননা করতে সরকার দিবে না। বিশৃঙ্খলা করলে, আইন অমান্য করলে যেই ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। খালেদা জিয়ার জামিনের ব্যাপার সম্পূর্ণ আদালতের ব্যাপার। সরকারের হস্তক্ষেপে জামিন আটকে আছে বেগম খালেদা জিয়ার, এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা না দিয়ে আদালত অবমাননা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় বিস্ময় প্রকাশ করেন তিনি। কোর্ট আদেশ দিয়েছিল যে এই রিপোর্টটা ওই ডাক্তারদের স্বাক্ষর সহ হাজির করতে হবে, গতকাল তারা করেননি। ওই জন্যই তো আদালত অবমাননা হওয়া উচিত ছিল। প্রধান বিচারপতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, বিচার বিভাগকে শ্রদ্ধা করি, এরা বিস্মিত হই যে যখন সেই ব্যবস্থা না নেওয়া হয়। নজিরবিহীন বলছেন কালকে, নজিরবিহীন তো আমরাও মনে করছি। আমরা তো মনে করছি যে এই ধরনের সিদ্ধান্ত নজিরবিহীন, যেখানে একজন সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অবস্থায়, অসুস্থ অবস্থায় আছেন, তার চিকিৎসার জন্য বেল পিটিশন করা হয়েছে, সেটাকে কোনো গুরুত্ব না দিয়ে ওই যারা আপনার আদেশ মানল না তাদেরকে আপনি আরো সময় দিলেন। প্রধান বিচারপতিকে কমেন্ট করতে হয়েছে। আমি এ ধরনের ঘটনা ঘটতে আর কখনো দেখিনি। বাড়াবাড়িরও একটা সীমা আছে, এ মন্তব্য তিনি করেছেন। আমি মনে করি আদালতের ভেতরে, আদালত কক্ষে তারা যে অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, হট্টগোল করেছে, সেটা ক্ষমার অযোগ্য। এটা হলো দুর্নীতির মামলা। দুর্নীতির মামলা সরকারের কোনো করণীয় নেই, এটা আদালতের বিষয়। দেশে যে কোনো পরিস্থিতি মোকাবিলার শক্তি আমরা রাখি, রাজনীতিকে আমরা রাজনীতি দিয়েই মোকাবেলা করব। তবে রাজনীতিতে আজকে আন্দোলনের নামে তারা যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তার সমুচিত জবাব, দাঁত ভাঙ্গা জবাব আমাদের দিতেই। প্রধানমন্ত্রীর বুধবারের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি রাজার হালে আছেন, আগের থেকেই হুইল চেয়ারে আছেন, সুতরাং এখনো হুইল চেয়ারেই থাকবেন। তার বক্তব্যের অর্থটা দ্বারা এটা আর কি। এইসব কথা বলে তিনি একদিকে বিএসএমএমইউ এর কর্তৃপক্ষ যারা রিপোর্ট দেবে তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন। এই বক্তব্যগুলো থেকে প্রমাণ হয়ে যায় তিনি এবং তার সরকার চান না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হন। এবং বিং দ্য চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে তিনি যে বক্তব্য দিচ্ছেন তারা সরাসরিভাবে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপের শামিল এবং আদালত অবমাননার শামিল। কারো সাহায্য ছাড়া বেগম জিয়া বিছানা থেকে উঠতে পারছেন না জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, অবিলম্বে উন্নত চিকিৎসা না হলে জীবন নিয়ে শঙ্কা তৈরি হতে পারে দলীয় প্রধানের। ফার্দার ট্রিটমেন্ট না হলে তার যে কোনো সব প্রাণহানিও করতে পারে, এটা গতকালও ডাক্তাররা বলেছেন। দর্শক, দেখছিলাম আমরা দুটি প্রতিবেদন খালেদা জিয়ার মুক্তি বিষয় নিয়ে দুটি প্রধান রাজনৈতিক দলের নেতাদের প্রতিক্রিয়া এবং বক্তব্য। আমরা আলোচনা করছিলাম খালেদা জিয়ার মুক্তি, আদালত না রাজপথ। আপনারা আমাদেরকে সংযুক্ত হতে পারে আমাদের সাথে স্ক্রিনে দেখা নাম্বারটিকে ফোন দিয়ে।
আপনার মূল্যবান মন্তব্য রাখতে পারেন। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম ব্যারিস্টার সায়েম চৌধুরীর সাথে। ব্যারিস্টার সায়েমের সাথে বিষয়গুলো ছিল আদালতে সুরাহা না হলে রাজপথে বিএনপি কতটা উত্তপ্ত করতে পারবেন। হ্যাঁ, যেভাবে শুরু করেছিলাম যে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তখন সরকার প্রধান বিচার বিভাগের বিরুদ্ধে কিংবা বিচারকদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, একটি উদাহরণ আপনারা দিতে পারবেন না। 2000 সালে শেখ মুজিবুর রহমানের হত্যা মামলা যখন চলতে থাকে তখন আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের নেতৃত্বে লাঠি মিছিল হয়েছিল। যে লাঠি মিছিলের নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ নাসিম, তিনি আজকে অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু তখন তিনি বলেছিলেন যে আজকে লাঠি মিছিল হচ্ছে, লাঠি কার ঘাড়ে ভাঙতে হয় সেটাও আমাদের জানা আছে। আজকে 2019 সালে আমরা এসে দেখছি যে লাঠিটা কিন্তু বিচারপতিদের ঘাড়ে ভাঙা হয়েছে এবং লাঠি ভাঙার কারণেই দেশের প্রথম এথনিক মাইনরিটির প্রধান বিচারপতি এস.কে. সিনহা, এটা পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ এবং একমাত্র প্রধান বিচারপতি যাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে একটি আইনি প্রক্রিয়ার কারণে, এটি সংশোধনীর বিরুদ্ধে কথা বলবার কারণে, রায় দেবার কারণে। এই ঘটনাটি বাংলাদেশে ঘটেছে এবং এই সরকারের শাসনামলে ঘটেছে। সুতরাং আমরা দেখছি যে বিচার বিভাগকে কিভাবে প্রভাবিত করা হচ্ছে। এমনকি 2013 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি মামলাতে যখন তাকে খালাস দেওয়া হয়, বিচারক মোতাহার হোসেনকে পরবর্তীতে কিন্তু ভেগে যেতে হয় দেশ থেকে, তাকে পালিয়ে যেতে হয়। কারণ হচ্ছে সরকার এমনভাবে শুরু করে যে বিচারপতি বা যে বিচারকই সরকারের ইচ্ছের বিরুদ্ধে যায় তাকেই কিন্তু আর বাংলাদেশে বসবাস করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এমন একটি বাস্তবতায় আমি অনেকগুলো উদাহরণও দিয়েছি কিভাবে সরকার এইভাবে প্রভাবিত করছে আপনার, এবং সেটা ব্যারিস্টার মনিরুল ইসলামের কথাতে কিন্তু প্রকাশ পেয়ে গেছে যে সরকার কিন্তু প্রভাবিত করছে আদালতকে। আমি বেগম খালেদা জিয়ার মামলাগুলোর মেরিটসে যেতে চাচ্ছিলাম না, আজকে শুধু জামিন নিয়ে কথা বলছিলাম। উনি বারবারই বলছেন যে কনভিক্টেড হয়েছেন এ আদালত থেকে ও আদালত থেকে। আমি জিয়া চ্যারিটেবল ট্রাস্টের বিষয়ে একটুখানি বলবো যাতে দর্শকরা উপকৃত হয়। বলা হচ্ছে 3,15,00,000 টাকা অবৈধ প্রভাব খাটিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আনা হয়েছে। এখানে আমি শুধু একটা উদাহরণ দিই, বিস্তারিত দিতে গেলে অনেক সময় লাগবে, সেটা হয়তো অন্য কোনো একটা অনুষ্ঠানে সম্ভব হবে। 3,15,00,000 টাকা অবৈধ প্রভাব খাটিয়ে বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্টে এনেছেন। একবার তারা বলছেন, সরকার পক্ষ একবার বলছেন যে এই অর্থের উৎস তারা জানেন না। একবার যদি কেউ বলে অর্থের উৎস জানে না, আরেকবার যদি তারা বলে যে এটা অবৈধ প্রভাব খাটিয়ে আনা হয়েছে, তাহলে পুরো বিষয়টা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ, পরস্পর বিরোধী বক্তব্য। আমি একটা মাত্র উদাহরণ দিলাম। এই দেশে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে আওয়ামী লীগের লোকেরা। সেটা সাম্প্রতিক কালে আমরা যে অভিযানগুলো হয়েছে, তথাকথিত অভিযানগুলো, সেই অভিযানগুলোতে আমরা দেখেছি জি.কে. শামীমের অফিস রুমে পাওয়া গেছে 10 কোটি টাকা, আর সেখানে 3 কোটি টাকা বেগম খালেদা জিয়া অবৈধ প্রভাব খাটিয়ে চ্যারিটেবল ট্রাস্টে ঢুকিয়েছেন। এই অভিযোগে তাকে কনভিক্ট করা হয়েছে। শামীমের সাজা হবে না বা ওটা আলোচনা হবে, এটা তো নিঃসন্দেহে, আমি বক্তব্যটাতে যাচ্ছি, হবে কি হবে না নিঃসন্দেহে সেটা নিয়ে আলোচনা হবে। আমি শুধু বলেছি বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষ 3 কোটি টাকা অবৈধ প্রভাব খাটিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে ঢুকিয়েছেন। আমি তো বলেছি পরস্পর বিরোধী বক্তব্য। একবার বলছেন যে অবৈধ প্রভাব খাটিয়ে তিনি টাকাগুলো এনেছেন, আবার বলছেন যে এই টাকার উৎসটা জানা যাচ্ছে না, বাকি 5 কোটি টাকার উৎসটা জানা গেছে, টাকাটা এসেছে। কিন্তু আপনি যখন বলছেন অবৈধ প্রভাব খাটিয়ে টাকাগুলো আনা হচ্ছে, তাহলে তো আপনাকে স্পেসিফিক উদাহরণ দিতে হবে। আবার যখন আপনি বলছেন আদালতে প্রমাণিত হয়েছে, সেই প্রমাণটার কারণেই, সেই যে প্রমাণটা কিভাবে হচ্ছে সেটাই তো প্রশ্ন। যখন উপরের থেকে নির্দেশটা আসে, আপনি দেখেন পিস্তল ঠেকিয়ে বিচারে রায় নেওয়া হয়েছে, এর সমস্ত ভুরি ভুরি উদাহরণ আমরা দিয়েছি। সেই জায়গাটাতে ন্যায় বিচার, আমি বলেছি, প্রত্যাশা করা খুব দুরূহ। এখন পর্যন্ত আমরা ন্যায় বিচার পাচ্ছি না, চোখের সামনে জলজন্ত ঘটনাগুলো ঘটছে। কি হচ্ছে সে বিষয়গুলো সামনে আপনারা কিভাবে আপনাদের নেতৃত্বকে, মানে বিএনপি প্রধান, আমি তো আজকের যে বক্তব্যটা, আপনার যে আজকের উপজীব্য এই অনুষ্ঠানের যে জামিন পাওয়ার বিষয়টা, বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার জন্য এত বক্তব্যের প্রয়োজন হয় না, এত কিছু দেখার প্রয়োজন হয়। অসংখ্য নজির আছে যে কনভিকশন হয়েছে উপরের কোর্ট, অ্যাপিলেট ডিভিশনে গিয়ে আপনার খুনের আসামিরা পর্যন্ত তারা জামিন পেয়ে গেছেন, ব্যারিস্টার মনিরুল ইসলাম স্বীকার করেছেন। তাহলে বেগম খালেদা জিয়া 2 কোটি 3 কোটি টাকার মামলায় সেখানে তিনি জামিন পাবেন না কেন? জুলাই মাসে হাইকোর্ট ডিভিশনে অ্যাপিলের জামিনের অ্যাপিলটা হলো, শুনানিটা হলো, সেখানে তাকে দিল না, আজকে 7 মাস চলে গেল, আবারও জামিনটা পাচ্ছে না, বারবার পেঁচাচ্ছে। এখন আমি আপনার কাছে আসবো, কিন্তু আমার আসলে প্রশ্ন জায়গাটা ছিল যে আমি সেই জায়গাটা এখন চলে যাচ্ছি, রাজনৈতিকভাবে এখন আমি সেই জায়গাটা চলে যাচ্ছি যে আপনি যখন, আপনার কাছে একটা কথা বলে আপনাকে, এখানে
ন্যায় বিচার থেকে বঞ্চিত যখন হবে এবং এটা যখন দৃশ্যমান হয়ে যাবে মানুষের কাছে যে বিচারহীনতাটা এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন রাজপথকেও অস্বীকার করবার কোনো সুযোগ নেই। রাজপথেও কিন্তু পৃথিবীতে বহু বিচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন হয়েছে এবং সেই বিচারের রায় পাল্টে গেছে। আমি এই উদাহরণটা দিয়ে শেষ করে দেবো, আপনি কলার কাছে যেতে পারবেন। যখন 1857 সালে যুক্তরাষ্ট্রে কৃতদাসদের বিষয়ে একটা মামলার রায় দেওয়া হয় সুপ্রিম কোর্টে, সেখানে কৃতদাস প্রথার পক্ষে কথা বলা এবং সেই পক্ষে কথা বলার কারণে কিন্তু সেখানে গৃহযুদ্ধ শুরু হয় এবং দুই পক্ষের গৃহযুদ্ধে এক পর্যায়ে তখন আইন প্রণয়ন করতে বাধ্য হয় যে কৃতদাস প্রথাটা বিলোপ করে। সেদিন যদি ওই বিচারের রায় মেনে নেওয়া হতো তাহলে কিন্তু আজকে পৃথিবী থেকে কৃতদাস প্রথাটা বিলুপ্ত হতো না। সুতরাং রাজপথেও কিন্তু কখনো কখনো ন্যায় বিচারের সমাধান, সেটা আপনারা কতটুকু করতে পারছেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু দর্শক, বিচার ব্যবস্থার প্রেক্ষাপটে খালেদা জিয়ার মুক্তি রাজপথে না আদালতে, সেই বিষয়ে আপনারা আজকে বসছেন। ইসলাম ভাই আছেন, সাইম ভাই আছেন, ওনারা দুজনে বিজ্ঞ, আদালত আইনের বিষয় বুঝি না, তত এতটুকু বুঝি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে যে আসলে প্রতিটা দিন টেলিভিশন খুললে আমাদের মন্ত্রী পরিষদ মহোদয়রা যে ভাষায় কথা বলেন। কিছুক্ষণ আগে ফখরুল ইসলাম সাহেবের কথা শুনলাম, যোগাযোগ মন্ত্রী সাহেবের কথা শুনলাম, আইনমন্ত্রী সাহেবের কথা শুনলাম। তাদের ক্ষমতা আছে কিভাবে অরাজকতা ট্যাকেল করার মতো ক্ষমতা তাদের আছে। আপনাদের ক্ষমতা তো অবশ্যই আছে, ক্ষমতা তো সমস্ত কিছুই আপনাদের হাতে। খালেদা জিয়ার মুক্তি নির্ভর করে স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে। স্বয়ং প্রধানমন্ত্রী যেদিনকে বলবেন যে খালেদা জিয়া এখন মুক্তি পাবে, সেদিনই পাবে। কারণ সেই অবস্থার প্রেক্ষাপট এখন বিএনপি বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে পারে নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান মতামতের জন্য। সাহেব, আপনার কাছে আসবো, তার আগে মঞ্জু ভাই নিশ্চয়ই অনেকগুলো উত্তর দেওয়ার জন্য বসে আছেন। আমি কিছু কিন্তু বলতে দর্শকের প্রশ্নের সাথে প্রধানমন্ত্রী চাওয়ার বিষয় আছে, খালেদার মুক্তির পিছনে রাজপথের বা রাজনৈতিক বিষয়টাকেই নিয়ে আসছি। পাশাপাশি আমরা শুনতে পেয়েছি যে বিএনপির বড় বড় নেতারা বলতেছেন যে রাজপথেই আন্দোলন করতে হবে। গতকালকে তারা একটা কর্মসূচি দিয়েছিল, বিক্ষোভী কর্মসূচি। আগামীকালকেও একটি বিক্ষোভ কর্মসূচি আছে এবং এর আগে হাইকোর্টেও তারা কর্মসূচি দিয়েছে। বোঝা যাচ্ছে যে রাজপথেই মাধ্যমেই তারা কোনো একটা সমাধানের চেষ্টা করতে চান। আপনি কি মনে করেন? তার মানে সরকারকে একটু বিপদে ফেলানো বা চাপ দেওয়া। 18 বছর বয়স যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এই যে আন্দোলন, এই যে সংগ্রাম, যে তারুণ্যের উৎসব, কতজন তরুণ বিএনপি তার নীতি এবং আদর্শ দিয়ে ধরে রাখতে পেরেছে, সেটা হলো প্রশ্ন। বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা দেউলিয়া হয়ে গেছে আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আপনি দেখেন যে আওয়ামী লীগ সরকার কিন্তু থার্ড টার্ম, 15 বছরের একটা যাত্রা, 12 বছর কিন্তু শেষ হয়ে গেছে, আর 3 বছর। পৃথিবীর কোনো দেশেই একটা সরকার 15 বছর 20 বছরের উপরে নির্বাচনের মাধ্যমে থাকতে পারে না বা থাকে না। পরবর্তীতে পরিবর্তন আসতে পারে, এই দল থেকে ভাঙে, ওই দল থেকে ভাঙে, এই দলের পরে আরেকটা দল আসে, এটা কোনো বিচিত্র কিছু না। কিন্তু রাজনৈতিক দল হিসেবে গত 15 বছরে বিএনপির যে অর্জন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, একটা রাষ্ট্রীয় ব্যবস্থায় যে সরকারি দল যেমন গুরুত্বপূর্ণ, বিরোধী দলও ঠিক সেরকম গুরুত্বপূর্ণ। সরকারের দোষ ত্রুটি ধরিয়ে দিবে, জাতিকে নতুন নতুন তথ্য দিবে, উপাত্ত দিবে এবং নতুন একটা মডেল দিবে। কিন্তু বিএনপি একমাত্র খালেদা জিয়ার জামিন, মামলা প্রত্যাহার, একসময় বাড়ি, নানান রকমের জটিলতা, মানে ব্যক্তিগত বিএনপির নেতাদের ব্যক্তিগত সমস্যার বাইরে জাতি, দেশ এবং মানুষের জন্য কর্মসূচি নিয়ে ওই 18 বছর বয়স যার, তাদের কাছে কিন্তু কোনো কর্মসূচি দিতে পারেনি। একটা রাজনৈতিক দলের, আমি আপনি একটু বলেন, একটা রাজনৈতিক দলের প্রধানই তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, তাকেই যদি আপনারা সরকার ব্যতিব্যস্ত করে রাখে, অন্য কোনো প্রোগ্রাম কিভাবে তারা দিবে? আপনাকে বলি, 1952 সালে ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? জেলখানায় ছিলেন। কিন্তু ওই আন্দোলনের কিন্তু পিছনের সমস্ত শক্তি দিয়েছেন। 1971 সালে মুক্তিযুদ্ধ যখন হয়, 26শে মার্চ রাত্রিতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়,
কিন্তু মুক্তিযুদ্ধ থেমে থাকেনি, মানুষ তৈরি হয়ে গেছে, মানুষকে তৈরি করা হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া আজকে জেলে, তারেক রহমান সাহেব আজকে দেশের বাইরে, কিন্তু ওনাদের সেকেন্ড ফ্রন্টের নেতারা কোথায়? আপনি কি তৈরি করেছেন? আমি চাই না, আচ্ছা আপনি যদি কলার নিতে চান নেন, কলার নেন, তারপরে আসি। সম্মানিত কলার, আপনি আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। কলা, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা কলাটাকে হারিয়ে ফেলেছি, অনেকক্ষণ বসেছিলেন। আমি যে কথাটি বলছিলাম, এই যে আপনি আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, আন্দোলন কিন্তু নিষিদ্ধ কোনো বিষয় নাই। গণতান্ত্রিক সংস্কৃতিতে আন্দোলন তো বিএনপি করতেই পারে। এই দেশ বিএনপিরও, এই দেশ আওয়ামী লীগেরও, সব মানুষের দেশ। প্রশ্ন, আপনি আন্দোলনকেও আপনি আগ্রহী করে তুলছেন দেখা যাচ্ছে, কিন্তু আন্দোলনকে আগ্রহী করে তুলছি না। বিএনপি যেটা বলছে আন্দোলন করার মতো ইস্যু হচ্ছে গণভিত্তিক ইস্যু। গণভিত্তিক কোনো ইস্যু নিয়ে বিএনপি কি কখনো রাস্তায় নেমেছে বা নামতে পেরেছে? আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটতো, শেখ হাসিনা যদি আজকে প্রধানমন্ত্রী, উনি যদি জেলে যেতেন, আপনারা কি আন্দোলন করতেন না? আমরা কেন আন্দোলন করতাম না? আমরা অবশ্যই আন্দোলন করতাম, আমরা কেন আন্দোলন করবো না? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, জননেত্রী শেখ হাসিনা মাটি এবং মানুষের সাথে মানে সংগ্রাম করে এসেছেন তার ছাত্র জীবন থেকে। উনি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই কিন্তু ভিপি নির্বাচিত হয়েছেন ইডেন কলেজের। তার মানে রাজনীতিতেই তার জন্ম, রাজনৈতিক পরিবারেই বেড়ে ওঠা। দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায়, এইসবের প্রতি কিন্তু শেখ হাসিনার কোনো সমর্থন কোনো কালেই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। গণতন্ত্রের জন্য সংগ্রামে উনি তার পরিবারের সমস্ত সদস্যকে হারিয়েছেন। এখনও উনার বিরুদ্ধে পৃথিবীর কোনো পত্রিকা, কোনো কেউ বলতে পারে না যে উনি দুর্নীতি করছে। ইভেন বিএনপি নেতারাও কথায় বলে যে প্রধানমন্ত্রী ছাড়া অনেকের বিরুদ্ধেই কিন্তু দুর্নীতির অভিযোগ আছে, অনেকেই বলছেন। কিন্তু দুর্নীতিমুক্ত বাংলাদেশ নয়, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সততা, নিষ্ঠা এবং রাজনীতির প্রতি, দেশের প্রতি যে কমিটমেন্ট, এইরকম একটা নেতা আপনি কোথায় পাবেন? আমরা একটা জিনিস বলতে চাই, হাইপোথেটিক্যাল কথাতে যাই না, আমি যেটা বাস্তবতা সেটাতেই আসি। যে বেগম খালেদা জিয়া যেহেতু একটা গণভিত্তিক রাজনৈতিক দলের নেত্রী, দীর্ঘদিন রাজনীতিতে প্রধান বিরোধী দল ছিলেন এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে আপনার সৈনিকেরা কোথায়? আমরা ব্রেকে যাব। দর্শক, আপনারা দেখছেন সময়ের সাথে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে আমরা আলোচনা করব খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র সুশাসনে কতটা ভূমিকা রাখবে, বিরোধী দলকে সরকার কতটা স্পেস দিচ্ছে, সে বিষয় নিয়ে সাথে থাকবেন।